বাংলাদেশকে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর ভৌগোলিক গঠন, ইতিহাসও তো ভুলে গেলে চলবে না। ২০০১ সালের যে বড়াইবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটা লজ্জাজনক পরাজয় ঘটেছিল, ভারত সেখানে নাক না ঘুলিয়ে স্থিতিশীলতার পক্ষে থেকেছে। তীব্র ক্ষোভ জমা হচ্ছিল, সেটা দিল্লির নীতি নির্ধারকরা টেরই পাননি। আমি বলবো ভারতের নীতিটা বাস্তবসম্মত আর এই অঞ্চলের জন্য জরুরি। সামরিক প্রস্তুতি আর ভূ রাজনৈতিক অবস্থান, এগুলো যে কোনো আগ্রাসনকে প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ করে তুলেছে। প্রথমত এখানকার ভূগোল, মানে ভারতীয় মেজর জেনারেল ডি.কে পালিত তো একে এমনি এমনি ডিফেন্ডার্স প্যারাডাইস বলেননি। একবার ভাবুন তো, দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা প্রায় 400-র বেশি নদী, হাওর বাওর, এগুলো তো ট্যাঙ্ক বা ভারী যান চলার পথই বন্ধ করে দেবে। এমনকি রাজধানী ঢাকাও 3 দিক থেকে নদী দিয়ে ঘেরা, একদম প্রাকৃতিক একটা দুর্গ। ইতিহাসে কেউই এই ভূখণ্ড পুরোপুরি দখলে নিতে পারেনি। দ্বিতীয়ত আসুন সামরিক শক্তির হিসাবে। ভারতের কিন্তু চীন আর পাকিস্তান সীমান্তেও সেনা রাখতে হয়, তাই না? তাই তারা বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ 16 ডিভিশন সেনা আনতে পারবে। আর বাংলাদেশের সেনাবাহিনী আর বিজিবি মিলিয়েই প্রায় 16 ডিভিশন, সাথে আরও আছে প্রায় 60 লক্ষেরও বেশি প্রশিক্ষিত আনসার। যুদ্ধের সহজ নিয়ম হল আক্রমণকারীকে রক্ষাকারীর চেয়ে অন্তত 3 গুণ শক্তিশালী হতে হয়। সে হিসাবে ভারতের দরকার প্রায় 48 ডিভিশন সৈন্য, যা তাদের নেই। আর সবশেষে ভূ রাজনৈতিক ঝুঁকি, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা, মানে ওই যে চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর, ওটা ঝুঁকির মুখে পড়বে। এটা হাতছাড়া হলেই ভারতের উত্তর পূর্বাঞ্চল কিন্তু একদম আলাদা হয়ে যাবে। সাথে চীন আর পাকিস্তানের চাপ তো আছেই, মানে ভারতকে তখন 3 ফ্রন্টে লড়তে হতে পারে। আর জাতিসংঘ বা পশ্চিমা বিশ্বের চাপ, সেটা ভারতের অর্থনীতির স্বপ্নকেই শেষ করে দেবে। সুতরাং দুর্ভেদ্য ভূগোল, শক্তিশালী প্রতিরোধ আর আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণের কারণে বাংলাদেশের যে কোনো সামরিক অভিযান আক্রমণকারী দেশের জন্য একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। পুরো বিশ্লেষণটাই যেন একটা পুরনো দিনের যুদ্ধের ধারণার উপর দাঁড়িয়ে আছে। আজকের যুগে যুদ্ধ তো শুধু সীমান্তে ট্যাঙ্কের লড়াই না, আমার মনে হয় এখানেই প্রথম আর সবচেয়ে বড় দুর্বলতার। একদম ঠিক বলেছেন। আপনি যখন যুদ্ধকে শুধু স্থলবাহিনীর আয়না দিয়ে দেখেন, তখন তো পুরো ছবিটাই বদলে যায়। বাংলাদেশের নদী নালা ট্যাঙ্কের অগ্রযাত্রা থামিয়ে দেবে, কথাটা তো আংশিকভাবে সত্যি, কিন্তু একটা আধুনিক যুদ্ধ বিমান বা দূরপাল্লার মিসাইলের জন্য তো নদী কোনো বাধাই না। ঠিক তাই। এই বিশ্লেষণটা একবিংশ শতাব্দীর, মানে ওই যে বলে মাল্টি ডোমেইন ওয়ারফেয়ার বা বহুমাত্রিক যুদ্ধের ধারণা, সেটাকেই প্রায় পুরোপুরি এড়িয়ে গেছে। দেখুন, এর মানে হলো আজকের যুদ্ধ শুধু স্থল, নৌ বা আকাশপথে আলাদা করে হয় না, এগুলো একসাথে চলে। আর এর সাথে যোগ হয় আরও 2টো অদৃশ্য কিন্তু মারাত্মক যুদ্ধক্ষেত্র। একটা হলো সাইবার স্পেস, আরেকটা হলো স্পেস বা মহাকাশ। সাইবার স্পেস মানে হ্যাকিং বা এই জাতীয় কিছু? ভারতের হ্যাকার্সরা বাংলাদেশের জাতীয় পাওয়ার গ্রিড, ব্যাংকিং সিস্টেম আর মোবাইল নেটওয়ার্ক বিকল করে দেয়, তাহলে কি হবে? মানে দেশ জুড়ে ব্ল্যাকআউট, এটিএম বুথ অচল, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। ঠিক, তখন স্থলবাহিনীর মনোবল আর কার্যকারিতা কোথায় গিয়ে দাঁড়াবে? তার মানে মূল যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধের একটা বড় অংশ জিতে নেওয়া সম্ভব। আচ্ছা। অথবা ধরুন নৌ অবরোধের কথা, চট্টগ্রাম আর মোংলা বন্দর যদি পুরোপুরি ব্লক করে দেওয়া হয়, দেশের আমদানি রপ্তানি তো বন্ধ হয়ে যাবে। জ্বালানি তেল থেকে শুরু করে জরুরি চিকিৎসা সরঞ্জাম সব কিছু আসা বন্ধ। একটা দেশ এভাবে কয় সপ্তাহ টিকতে পারবে? এই বিষয়গুলো তো স্থলযুদ্ধের চেয়ে অনেক বেশি পঙ্গু করে দিতে পারে। অবশ্যই। ভারতের স্যাটেলাইট বা ড্রোন প্রযুক্তির কথা ভাবেননি, যেগুলো রিয়েল টাইম তথ্য দিয়ে তাদের বিমান হামলাকে অনেক বেশি নিখুঁত করে তুলতে পারে। এই আধুনিক দিকগুলো বাদ দিয়ে শুধু ভৌগোলিক সুবিধা নিয়ে কথা বলাটা আসলে এটা মূল যুক্তির ভিত্তিটাকেই দুর্বল করে দেয়। আর আমার মনে হচ্ছে এই বহুমাত্রিক যুদ্ধের ধারণাটা না ভাবার কারণেই হয়তো দ্বিতীয় দুর্বলতাটা তৈরি হয়েছে। যখন আপনি যুদ্ধকে এত সরলভাবে দেখেন, তখন এর ভূরাজনৈতিক প্রতিক্রিয়াগুলোকেও খুব সরলভাবে দেখার একটা
প্রবণতা তৈরি হয়, তাই না? ইন্টারেস্টিং পয়েন্ট। ইচ্ছা পূরণ বা উইশফুল থিঙ্কিং একদম সঠিক শব্দ। একটা যৌক্তিক ফাঁদ তৈরি করেছেন, যেখানে তিনি সম্ভাবনাকে নিশ্চিত ঘটনা হিসেবে ধরে নিয়েছেন। যেমন মুসলিম বিশ্ব একজোট হয়ে ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে, আর ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহীরা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে দেশটাই ভেঙে পড়বে। এগুলো তো সবই সম্ভাব্য পরিস্থিতি, কিন্তু নিশ্চিত তো নয়। প্রত্যেকটা দেশেরই তো নিজস্ব স্বার্থ আর হিসাব নিকাশ আছে। ঠিক এখানেই তো সমস্যাটা। বেইজিং বা ইসলামাবাদ কি ঢাকার স্বার্থে নিজেদেরকে একটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে ফেলবে, নাকি তারা তাদের নিজেদের ভূরাজনৈতিক হিসাব অনুযায়ী চলবে? যেমন চীন হয়তো সীমান্তে চাপ বাড়াতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়াবে কিনা? জড়ানোর আগে তারা লাভ ক্ষতির হিসাবটা ভালোভাবেই করবে। তিনি ধরে নিয়েছেন চীন বাংলাদেশের জন্য যুদ্ধ করবে, কিন্তু চীনের নিজের লক্ষ্য কি সেটা ভাবেননি। মুসলিম বিশ্বের ঐক্যের ধারণাটাও তো বেশ জটিল। আমরা তো অতীতেও দেখেছি বিভিন্ন ইস্যুতে মুসলিম দেশগুলোর মধ্যে অনেক মতপার্থক্য থাকে। একদম। তাদের সাথে ভারতের গভীর অর্থনৈতিক সম্পর্ক আছে, যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব। হ্যাঁ, তারা কি সেই সম্পর্ককে পুরোপুরি বিসর্জন দেবে? ভারতের প্রায় 1 কোটিরও বেশি শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করে, বিশাল অঙ্কের রেমিটেন্স পাঠায়। ভারত তাদের জন্য একটা বিশাল খাদ্য সরবরাহকারী দেশ। এই দেশগুলো কি হুট করে ভারতের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে? মনে হচ্ছে যেন ইতিহাস থেকে কিছু ঘটনাকে তুলে এনে বর্তমানের ওপর খোঁড়া চাপিয়ে দেওয়া হয়েছে, প্রেক্ষাপটের কোনো রকম তোয়াক্কা না করেই। আলেকজান্ডার মুঘল বা ব্রিটিশদের উদাহরণ টেনেছেন এটা প্রমাণ করার জন্য যে বাইরের শক্তি সবসময় এই অঞ্চলে এসে পরাজিত হয়েছে। কিন্তু আলেকজান্ডারের সময়ের সেনাবাহিনীর সাথে আজকের সেনাবাহিনীর তুলনা করাটাই তো অবাস্তব। একদম। যাদের মূল শক্তি ছিল বর্ষা আর তলোয়ার, তাদের সাথে আজকে ড্রোন, স্যাটেলাইট আর গাইডেড মিসাইল সজ্জিত সেনাবাহিনীর তুলনা হয় না। আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে ৭১ সালের উদাহরণটা। ঠিক। মানে তার মূল যুক্তি হল ভারত এই অঞ্চলে কার্যকর সামরিক অভিযান চালাতে অক্ষম, কিন্তু ৭১ সালে তো আমরা ঠিক এর উল্টোটাই দেখেছিলাম। ভারতের দ্রুত এবং নির্ণায়ক সামরিক হস্তক্ষেপই তো বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছিল। এই বিরোধাভাস বা প্যারাডক্সটা এড়িয়ে যাওয়াটা পর্যালোচনার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।